সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 681তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকে যুক্তরাজ্যের বিষয় নিয়ে কথা বলবো। যুক্তরাজ্য থেকে দুজন অতিথি আমাদের সাথে সংযুক্ত আছেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে সংযুক্ত আছেন ব্যারিস্টার সৈয়দ রুম্মান এবং ডক্টর আদনান পাভেল। দুজনকে বাংলা ভিশন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে যুক্তরাজ্যের বিষয়ে কথা বলব। যুক্তরাজ্যে আমাদের বাংলাদেশিরা রয়েছেন, অভিবাসীরা রয়েছেন বিশাল সংখ্যায়, সেই বিষয়টি কথা বলব। তবে তার আগে কিছুটা রাজনৈতিক বিষয়, অর্থাৎ বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্কের বিষয়ে নিয়ে কথা বলব। কারণ অনেকেই হয়তো জানেন যে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন না, ঠিক একটু অস্বস্তি চলছে এই মুহূর্তে। কারণ 2-3 দিন আগে যুক্তরাজ্য হাইকমিশন বাংলাদেশে যেটি রয়েছে তারা ট্রাভেল অ্যালার্ট জারি করেছেন এবং তারা আশঙ্কা করছেন যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা বা এই ধরনের কোনো হামলা হতে পারে। সেই আশঙ্কায় তারা ট্রাভেল অ্যালার্ট অর্থাৎ ভ্রমণ সতর্কতা জারি করেছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমেই ব্যারিস্টার সৈয়দ রুম্মান আপনার কাছে জানতে চাইব। ব্যারিস্টার রুম্মান, আপনি ইউকেতে থাকলেও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন। 5 আগস্টের পরে বাংলাদেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের পতন হয়েছে এবং এখন একটি অন্তর্বর্তী সরকার চলছে। তো আমরা দেখলাম যে যুক্তরাজ্যে পার্লামেন্টে গত 2 ডিসেম্বর কিছু সংসদ সদস্য আলোচনা করেছেন। তারা সংখ্যালঘু ইস্যুতে আলোচনা করেছেন এবং অল পার্লামেন্টারি মেম্বার গ্রুপ একটা আছে, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে 5 আগস্টের পরেই বেশি গণহত্যা হয়েছে, 5 আগস্টের আগে কম গণহত্যা হয়েছে। যেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে সারা কুক, যিনি যুক্তরাজ্যের হাই কমিশন রয়েছেন, তাকে ডেকে বলেছেন যে এই তথ্যটা আসলে সম্পূর্ণ ভুল। কারণ 5 আগস্টের আগে প্রায় 1,500-এর মতো মানুষ গুলি খেয়ে, অর্থাৎ সাবেক যে ফ্যাসিস্ট সরকার ছিল তার বাহিনী, পুলিশ বাহিনীর হাতে নিহত হয়েছেন। সে সময় গুলি করে হত্যা করা হয়েছে। তো 700-র বেশি বা 800-র মতো লোকের পরিসংখ্যান আছে, বাকিদের পরিচয় পাওয়া যায়নি। তো এই যে হঠাৎ করে ইউকে অল পার্লামেন্টের গ্রুপে এরকম একটি স্টেটমেন্ট দিল, যেটা গোটা বিশ্বের কাছে 5 আগস্টের ঘটনা প্রবাহ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চিত্রটি পরিষ্কার, সেখানে হঠাৎ করে ইউকে পার্লামেন্টারি গ্রুপে এরকম একটা বিবৃতি দিল। কি মনে হয়, বা এরকম কোনো তথ্য আপনাদের কাছে জানা আছে কিনা, বা আসলে মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টি দেখা যায় একদম প্রবাসী হিসেবে আপনি কি মনে করেন, যেহেতু ওই দেশটিতে আপনি আছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমেই আমাদের যারা দর্শক আছেন, যারা দেখতে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে আপনারা দেখতে হবে যে প্রশ্নটি করেছেন যে অল পার্লামেন্টারি গ্রুপ কিংবা আপনার ইউকে পার্লামেন্টে যে এমপিসরা যে কনসার্নটি রেজ করেছেন, তো সেটা আপনি আসলে দেখতে হবে এটা কোন সময়ে আসলে হয়েছে এবং কেন হয়েছে, এবং এই যে ব্রিটিশ হাই কমিশন ট্রাভেল অ্যালার্ট জারি করলো, তো বাংলাদেশ কিনা সেফ কান্ট্রি কিনা ফর দ্য ব্রিটিশ পিপল টু ট্রাভেল ইন বাংলাদেশ। তো এগুলো আসলে একটা সামষ্টিক একটা হয়তো কোনো কারণের কারণ। আমি এই কারণে বলবো যে সম্প্রতি আপনারা জানেন যে ইসকনের চিন্ময় প্রভুপাল, যে উনাকে আসলে বাংলাদেশি গভর্নমেন্টের আইন রক্ষকের পুলিশ অ্যারেস্ট করেছে। তো এইটার কারণে আসলে একটা বিগ একটা টেনশন আসলে ক্রিয়েট হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে, এবং এটার কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে অনেকেই আসলে ধর্মের উপরে আঘাত, এই ধরনের একটা সেন্টিমেন্ট নিয়ে আসলে আসছেন, এবং এই কারণে অনেক জায়গায় আসলে অনেক ধরনের প্রটেস্ট হচ্ছে। এবং আমরা দেখেছি ইউকেতে আসলে প্রটেস্ট হয়েছে, ইউকেতে অনেক গ্রুপ আছে যারা এই নিয়ে প্রটেস্ট করেছে। তো এটা আসলে ইসকন আসলে কিভাবে কাজ করছে তার উপরে, শুধুমাত্র ইসকনই যে ব্যাপার সেটা না, একটা সংগঠন থাকতেই পারে, কিন্তু একটা সংগঠনের মধ্যে যে সবাই যে আসলে ভালো কাজ করবে সেটাও না, এবং একটা সংগঠনের সব ভালো কাজ যে আসলে হবে সেটাও না। কিন্তু ইসকনের যদি আপনি বিষয়টা দেখেন যে ইসকন আসলে বিভিন্ন দেশে কিন্তু আসলে ব্যান হয়েছে। তো এটা নিয়ে একটা বাংলাদেশের যে কনসার্ন, এবং এটা মূলত যে কারণটা আসলে যে এখানে আওয়ামী লীগ যে পলাতক যে আওয়ামী লীগ দল এবং তার যে নেত্রী ব্যারিস্টার রুম্মান, আপনাকে আরেকটা তথ্য দিই। গতকালকে আমাদের যুক্তরাজ্যের হাই কমিশনার যে সারা কুক আছেন, তাকে আসলে তলব না ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে তার সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে
এই বাংলাদেশে বর্তমান যে চিত্রটা, অর্থাৎ সংখ্যালঘু ইস্যুতে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর দু একটি ইনসিডেন্ট ছাড়া তারপরে কিন্তু, এবং সেখানে কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে একজন মুসলমান, কোনো হিন্দু কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়নি বা কোনো আক্রমণের শিকার হয়নি। এই যে পরিবেশ পরিস্থিতি চলছে এবং সংখ্যালঘুরা এখানে যে নিরাপদ আছে এবং শান্ত শিষ্টভাবে আছে, কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, এই চিত্রটি তুলে ধরতে বলেছেন যুক্তরাজ্যের হাই কমিশনকে। এবং সে আবার আমাদের দূতাবাসকেও বলেছে যে আমাদের দূতাবাসের মাধ্যমে যেন ব্রিটেন সরকারকে সঠিক তথ্যটি জানানো হয়। তো এই বিষয়ে আমি মনে করি যে আপনাদের প্রবাসীদেরও তো অবশ্যই করণীয় আছে যে সঠিক তথ্যটা। অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং সেই বিষয়ে আমি যাচ্ছি। তার আগে এই কথাটা একটু বলে নেই। ব্রিটিশ হাই কমিশন বাংলাদেশে কিংবা আপনার এখানে যে পার্লামেন্টে যে আপনার যে আলোচনাগুলো আসলে হচ্ছে, সেটা হচ্ছে সেই কারণে এবং একটা পরিস্থিতি আসলে তৈরি করা চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশ নট স্টেবল কান্ট্রি এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আসলে এই ধরনের আসলে কোনো কিছু হচ্ছে না, এবং আপনি একটু আগেই বলে দিলেন এই ধরনের কোনো কিছু আমরা যেখানে আমরা জানি আসলে যে বিভিন্ন তথ্য থেকে আসলে পাওয়া, বাংলাদেশে এই ধরনের আসলে কোনো কিছু হচ্ছে না। কিন্তু এই ইসকনের বিষয়টা নিয়ে এবং ভারতের সাথে বাংলাদেশে যে একটা টেনশন আছে, এবং এটা সঙ্গত টেনশন, কারণ ভারত আসলে আমরা জানি এটা, আমরা ব্যক্ত করতে আমরা আসলে বলতে পারি যে ভারত এই যে 15 বছরের যে শাসন বাংলাদেশে, এটাতে ভারতের আসলে ভূমিকা, এবং এটাতে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ভারত নিজেও জানে এটা, ব্রিটেন নিজেও জানে, আমেরিকাও জানে। কিন্তু আসলে এখন এটা ভারতের সাথে একটা সম্পর্ক, এবং ইসকনটা আসলে একটা এখানে আসলে ভারত নিজে এবং ইসকন নিজেই আসলে সেটাকে ইউজ করছে। এবং ব্যারিস্টার রোমান, আপনার কাছে আবার আসবো। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আদনান পাভেল আছেন। আদনান পাভেল, আপনার কাছে আমি একই প্রসঙ্গে জানতে চাইবো যে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ সম্পর্কে এক ধরনের অস্বস্তি চলছে বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে, এবং এ কারণে ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে গতকাল বুধবারের দিন পররাষ্ট্র উপদেষ্টা ডেকেছিলেন, তলব না, জাস্ট ডেকে বাংলাদেশের কনসার্নগুলো ব্যক্ত করেছেন। প্রথম কনসার্ন হচ্ছে যুক্তরাজ্যের অল পার্লামেন্টের মেম্বার্স গ্রুপ একটি স্টেটমেন্ট দিয়েছে সম্প্রতি। সেখানে বলেছেন যে জুলাই আগস্টের অর্থাৎ 5 আগস্টের আগে বাংলাদেশে বেশি গণহত্যা হয়েছে, 5 আগস্টের পরে কম গণহত্যা হয়েছে, যেটি একটি মিথ্যা তথ্য। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রায় 1,500 মানুষ ওই সময় ছাত্র জনতা সাবেক ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর হাতে নিহত হয়েছেন, গুলিতে নিহত হয়েছেন। তো এই তথ্যটি দিয়ে তিনি বলেছেন যে সঠিক তথ্যটি যেন সারা কুক তার সরকারের কাছে তুলে ধরেন। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যে আপনি একজন, যেহেতু আপনারা ব্রিটেনে থাকেন, হঠাৎ করে কেন অল পার্লামেন্টের মেম্বার্স গ্রুপ এরকম একটা মিথ্যা তথ্য সম্বলিত স্টেটমেন্ট দিল, যেটা গোটা বিশ্বই জানে যে জুলাই আগস্টে গণহত্যা হয়েছে, সাবেক ফ্যাসিস্ট সরকার তারা গণহত্যা করেছেন, যারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল তাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এবং 5 আগস্টের পরে 2 একটি মব জাস্টিসের মতো ছোটোখাটো ঘটনা ঘটছে। তো এরকম একটা দায়িত্বশীল দেশের অল পার্লামেন্টের মেম্বার্স গ্রুপ এরকম একটা বিবৃতি কেন দিল? এখানে কি কারোর প্ররোচনা আছে না কি মনে করেন? আমি মনে করি যে বাংলাদেশের যে বর্তমান ওভারঅল রাজনৈতিক ইকোনমিক সিচুয়েশন সবকিছু মিলিয়ে আমরা জানি গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে গত 15 বছরে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশন গুলো যেভাবে ধ্বংস হয়েছে, এরপরও আমাদের ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছে ওনারা যেন দেশটাকে খুব ভালো মতো স্মুথলি যেন ওনারা দেশটাকে চালাতে পারে। হাউএভার আমরা জানি যে 5ই আগস্টের পর থেকে আমাদের পুলিশ ফোর্স যেহেতু খুব ইনএক্টিভ ছিল, অলমোস্ট ওনাদের আমরা দেখেছি মনে হয়েছিল যে পুলিশ ফোর্স আদৌ আছে কিনা। এটার কারণে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিটা একটু ডিটোরিয়েট করেছিল। এটার কারণে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। হাউএভার আমরা সেটাও জানি যে বাংলাদেশের মানুষজন সবাই এক আছে, আমাদের ধর্মীয় যে আপনার কোএক্সিস্টেন্স সেটা বিরাজ করছে। ব্যারিস্টার রহমান, আপনার কাছে জানতে চাইব যে আরেকটা প্রসঙ্গ, সেটি হচ্ছে যে আমরা গণমাধ্যম মারফত খবর দেখেছি যে আগামী 8 ডিসেম্বর অর্থাৎ সামনের সানডে রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ, প্রতিটা ফ্যাসিস্ট সরকারের যে বৈদেশিক শাখা আওয়ামী লীগ, তারা একটি জনসভার আয়োজন করেছে এবং সেখানে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা, আগের যে প্রধানমন্ত্রী ছিলেন তার যোগ দেওয়ার কথা। এই নিয়েও কিন্তু এক ধরনের অস্বস্তি চলছে। এই বিষয়ে কি আপনাদের কাছে কোনো খবর আছে কিনা, তথ্য আছে কিনা? এইটা ধন্যবাদ, এটা আমিও শুনেছি, কিন্তু আসলে এটা ইন্টারনেট আসলে তথ্য নেই। কিন্তু এইটা যে আমাদের মনে হয় তথ্য, আমাদের যে জিনিসটা আসলে জানতে হবে যে এটা কেন হচ্ছে,
হ্যাঁ, একটু আগে যে যে প্রশ্নটা আসলে এসেছিল, যে মিথ্যে তথ্যগুলা অল পার্লামেন্টারি গ্রুপ কিংবা ইউকে পার্লামেন্টে যে ডিসকাশনটা জি জি হয়েছে এবং জি বলেন। বাংলাদেশে যে বলা হচ্ছে যে বাংলাদেশ নট এ সেফ কান্ট্রি আমার টু কথা ট্রাভেল শুনতে ফর দ্য পাচ্ছেন? ব্রিটিশ সিটিজেন। তো এই জিনিসগুলো সব কিন্তু আসলে ইন্টারলিঙ্কড। আমি আগে বলছিলাম যে ইসকনের কথা, জি হ্যাঁ, এগুলো সব হচ্ছে আসলে, এগুলো সব আসলে ইস্যু তৈরি করা হচ্ছে এবং এই ইস্যুগুলো নিয়ে কিন্তু আসলে আওয়ামী লীগ গভর্নমেন্টে গত গত আওয়ামী লীগ গভর্নমেন্ট 15 বছর এই কাজটাই করেছে এবং এই যে ফ্যাসিস্ট রেজিমটা আসলে গেল, কিন্তু এই ফ্যাসিজম কিন্তু আসলে থেমে নেই। এবং এখন আপনি চিন্তা করেন, এবং দর্শকরা আসলে বুঝতে পারবেন যে আমরা যে আন্দোলনটা হয়েছে, যে বিপ্লবটা হয়েছে, বিপ্লবের পরে এখনো আওয়ামী লীগ সেই সাহসটা পাচ্ছে এবং শেখ হাসিনা উনি ভারতে বসে ইউকেতে একটা জনসভা হবে ভার্চুয়ালি, উনি উনি এখানে জয়েন করবেন এবং এটা মানে হচ্ছে আসলে আবার উদ্বুদ্ধ করা আওয়ামী লীগ যারা করতো এবং যারা এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত তাদেরকে আবারও আসলে ইন্সপায়ার করা। জি এবং এটা কিন্তু বিপ্লবের ব্যর্থতা কিনা আমি বলবো না, কিন্তু আমরা বিপ্লব কিন্তু শক্ত হাতে, হয়তো আমরা বিপ্লবের পরবর্তী আমরা শক্ত হাতে আমরা হালটা ধরতে পারছি না বলে হয়তো বা এই ধরনের কাজগুলো হচ্ছে। কারণ হ্যাঁ, আলটিমেটলি এই ভার্চুয়ালি হয়তো এইটা অ্যাটেন্ড করে হাসিনা হয়তো অনেক কিছু করার চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি আসলে কিছু হবে না। কিন্তু তাদের এই প্রপাগান্ডার, এটা কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে, আগেও কিন্তু তাদের প্রপাগান্ডার একটা জি এই মেশিন ছিল। হ্যাঁ, প্রোপাগান্ডা বেরসের উমর আপনার কাছে আবার আসবো, কারণ আমরা জানি যে আপনি আহ, আপনি এই যে প্রোপাগান্ডার বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছি যে আপনি তো মাঝে মাঝে লেখালেখি করেন, সাংবাদিকতার সাথেও জড়িত থাকেন। তো আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আন্তর্জাতিক মিডিয়াতেও অনেক সময়, যেমন এর আগে আমরা দেখলাম রয়টার্স একটি আমাদের সংখ্যালঘুদের নিয়ে সংখ্যালঘু কেন্দ্রিক যে ঘটনার হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে ভুল ভাল তথ্য দিয়ে একটা নিউজ ছেপে দিল। তো এরকম আন্তর্জাতিক গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেক অপপ্রচার, অনেক ভুয়া নিউজ, ভুল তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চলছে। এই ক্ষেত্রে আসলে কি আমাদের নজর দেওয়া উচিত এবং সেখানে প্রবাসীদেরও তো একটা বড় ভূমিকা থাকা দরকার? অবশ্যই প্রবাসীদের এখানে ভূমিকা থাকা দরকার এবং এই আওয়ামী লীগ সবসময় কিন্তু এই কাজটাই করেছে। সরকারে থাকলে যখন বিরোধী দল কোনো কিছু আসলে আন্তর্জাতিকভাবে করার চেষ্টা করে, তখন কিন্তু তারা এটাকে নিয়ে তারা অনেক ধরনের হাসি তামাশা করে, কিন্তু তারা কিন্তু আবার খারাপ চেষ্টা করে। তারা প্রতিবারই দেখা যায় তারা যখন এই বিরোধী অবস্থানে থাকে, আর এখন তো ফ্যাসিজমের পরে তারা যখন এখন এই বিরোধী অবস্থানে, তারা বিভিন্ন ভাবে তারা এটাকে আসলে প্রপাগান্ডা চালাচ্ছে, তারা বিভিন্ন ভাবে বাংলাদেশকে ইনস্টেবল কান্ট্রি হিসেবে তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে। তো এটা হলো আওয়ামী লীগের একটা নেচার এবং তাদের ফ্যাসিজমের একটা নেচার। ফ্যাসিজমের কিন্তু আসলে অনেক রূপ আছে এবং এইটা আমাদের যারা ফরেন, আমাদের যারা বিদেশে দূতাবাস গুলো আছে, দূতাবাসের কিন্তু আসলে শক্ত ভূমিকা এখানে রাখার ব্যাপার আছে এবং এখানে জি যারা প্রেশার গ্রুপ আছে, প্লাস হলো আমাদের যারা প্রবাসী আমরা যারা আছি, আমরা কিন্তু আসলে স্ক্যাটার্ড এবং স্ক্যাটার্ড। এইটা কেন আসলে স্ক্যাটার্ড আমরা জানি না, বাট আমাদের কিন্তু আসলে একসাথে হয়ে আসতে হবে এবং আমরা এগুলাকে আমরা মোকাবেলা করতে হবে এবং আমরা আমাদের পজিশনটাকে আমাদের বোঝাতে হবে যে আসলে বাংলাদেশ ইজ নট এ আনস্টেবল কান্ট্রি এবং বাংলাদেশে কিন্তু আপনার ওইখানে সংখ্যালঘু আসলে নির্যাতন হচ্ছে না, বরং দেখা যাচ্ছে যে আসলে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এই ধরনের কনসেপ্টই আমি আসলে বিশ্বাস করি না। এটা এক ধরনের আসলে পলিটিক্যাল স্ট্যান্ড এবং জি এইটা করে আসলে পলিটিক্যাল ফায়দা আসলে নেওয়ার একটা পায়তারা এবং আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের একটা প্রোডাক্ট। সংখ্যালঘু নির্যাতন এটা কিন্তু আওয়ামী লীগের ক্রিয়েশন একটা, জি জি এটা আপনাদের কিন্তু বুঝতে হবে। কারণ অন্যান্য পলিটিক্যাল পার্টি কিন্তু বাংলাদেশে কখনো সংখ্যালঘু নিয়ে আসলে কথা বলে না এবং আওয়ামী লীগ অলওয়েজ এই সংখ্যালঘু এই কনসেপ্টটা তাদের নিয়ে আসে এবং সংখ্যালঘু এই কনসেপ্ট নিয়ে যারা কথা বলে আপনার বুঝে নিতে হবে তারা ওই ফ্যাসিস্টদের দোসর। তো এখানে আমরা যারা আছি আমাদের আসলে এই প্রথমত সরকারের তরফ থেকে হাই কমিশন যেগুলো আছে আমাদের সেগুলোকে স্ট্রং করতে হবে, দূতাবাসগুলোকে স্ট্রং করতে হবে এবং যারা বিদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে জয়েন্টলি এবং আমাদের বিদেশি মিডিয়া যেগুলো আছে তাদের প্রপার নিউজ গুলো আসলে প্রেজেন্ট করতে হবে ইন্টারন্যাশনালি। আপনি যে একটা কথা বললেন যে আপনারা যারা প্রবাসীরা রয়েছেন বা লিডিং পজিশনে যারা রয়েছেন তারা কিছুটা স্ক্যাটার্ড, ঐক্যবদ্ধ হতে পারছে না, কিন্তু আমরা তো জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে তখন কিন্তু দেখেছি যে আপনারা প্রবাসীরা একদম গোটা বিশ্ব থেকে সবাই ঐক্যবদ্ধভাবে সমর্থন দিয়েছেন বাংলাদেশকে। ওই সময়টা আমরা দেখেছি, এমনকি 5 আগস্টের আগে যখন ফ্যাসিস্ট সরকার ছিল তখনও কিন্তু আপনারা দেখেছি যে আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন, তথা গণ অভ্যুত্থানকারীদেরই আপনারা সমর্থন করেছেন, ছাত্র জনতার অভ্যুত্থান
অভ্যুত্থানকে সমর্থন করেছেন। তো সেই চেতনা এখন কেন নাই, এই প্রশ্নটা আমি পাভেল ভাইয়ের কাছে একটু করতে চাই, আদনান পাভেল, যে এই যে ঐক্যটার এই ঐক্যটা কেন হচ্ছে না? আমার কাছে মনে হয় ঐক্যটা এখনো আছে। আমরা জানি যে আমি আগে যে প্রসঙ্গটা বলছিলাম যে যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়া অনেক গুরুত্বপূর্ণ, এবং অল পার্লামেন্টারি কমিটি যে স্টেটমেন্টটা দিয়েছে সেটার পিছনে আপনার ইন্ডিয়ার একটা বড় ধরনের লবি থাকতে পারে। আমি মনে করি আপনার দল মত নির্বিশেষে আমাদের কে কোন ধর্ম ফলো করে সেটা বাদ দিয়েও আমরা সবাই যে বাংলাদেশি, আমাদের সকলের মাঝে দেশের জন্য ভালোবাসা আছে, সকলের একজন আরেকজনের প্রতি রেসপেক্ট আছে। এই যে বিভিন্ন ধরনের মিডিয়া প্রপাগান্ডা চলছে ইন্ডিয়ার একটা পার্টিকুলার কোয়ার্টার থেকে, এটা আমি মনে করি এটা ইন্ডিয়ার জন্য ভালো না, এবং আমাদের ওভারঅল সাবকন্টিনেন্টের জন্য এটা ভালো না। আমি মনে করি আমাদের ভিতরে আমাদের ভালো সম্পর্ক আছে, আমাদের একজন আরেকজনের প্রতি রেসপেক্ট আছে। আপনি জানেন যে রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মিস ইনফরমেশন কিন্তু ইন্ডিয়া থেকে ছড়ানো হয়, এবং ইন্ডিয়ার লোকজন কিন্তু দে আর ভেরি এক্সপোজ টু মিস ইনফরমেশন। সেটা ইন্ডিয়ার পলিটিক্স এর জন্য এবং আমাদের সাবকন্টিনেন্টের জন্য এটা কিন্তু ভালো না। তা আমি মনে করি আমাদের ভিতরে রেসপেক্ট আছে, আমাদের কোএক্সিস্টেন্স, টলারেন্স, এগুলো সবকিছু আছে। আমরা যুক্তরাজ্যে যারা আছি, ব্যারিস্টার সৈয়দ রহমানও বলতে পারবে, আমরা যুক্তরাজ্যে যারা আছি আমরা জানি যে দল মত নির্বিশেষে কে কোন ধর্ম পালন করে, কে কোন জেলা, সেটা বাদ দিয়েও আমরা কিন্তু সবাই বাংলাদেশের মানুষ, আমাদের এথনিসিটি বাংলাদেশি। এই জন্য আমরা কিন্তু সবসময় আমাদের একজন আরেকজনের প্রতি একটা রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে। আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট এই গত 15 বছরে আমাদের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো ধ্বংস হয়েছে, এরপরও ইন্টারিম গভর্নমেন্ট অনেক চেষ্টা করছে যেন দেশের সবাইকে নিয়ে যেন আমরা একটা ভালো বাংলাদেশ, সেটা আমরা দেখলাম বুধবার দিনে আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সকল দল মত নির্বিশেষে সকল দলের নেতৃবৃন্দের সাথে তিনি বসেছেন এবং সবাই সেখানে ঐক্যবদ্ধ হয়েছেন, দেশের সাথে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন। আপনার কাছে আমি একটা প্রশ্ন বলতে চাচ্ছি ভেরি ব্রিফলি, সেটা হচ্ছে বলেন লবি যেটা আপনার অফকোর্স 5ই আগস্টের পর থেকে তো একটা গ্রুপ ওনারা খুব কষ্টে আছে। ওনারা গত 15 বছরে ওনারা যেভাবে দেশ চালিয়েছে, ওনারা তো একটা পার্টিকুলার গ্রুপ, ওনারা সমস্যায় আছে, কষ্টে আছে। তো ওনারা তো চায় দে ওয়ান্ট টু গো ব্যাক টু প্রিভিয়াস ফর্ম। এই জন্য ওনারা তো আন্তর্জাতিক মহলে আপনি বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, বিভিন্ন ধরনের বাংলাদেশে কিভাবে ডিস্টেবলাইজ করা যায় সেটা চিন্তা ভাবনা করছে। ওনারা ওনাদের দলের স্বার্থ চিন্তা করছে, ব্যক্তিগত স্বার্থ চিন্তা করছে, ওনারা রাষ্ট্রের কথা চিন্তা করছে না, বাংলাদেশের কথা চিন্তা করছে না। এবং আপনারা জানেন যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, উনি প্রেসিডেন্ট ইলেকশনের আগে কিন্তু একটা টুইট করেছিল, সেইটার পিছনে একটা বাংলাদেশের একটা পার্টিকুলার কোয়ার্টারের একটা লবি কাজ করছে। ওনারা কিন্তু, আমি একটা কথাই বলবো, আমি আমার বিশ্বাস আমার আরেকজন সম্মানিত প্যানেলিস্ট আমার সাথে একমত পোষণ করবেন, সেটা হচ্ছে বাংলাদেশের একটা পার্টিকুলার গ্রুপ আছে, ওনারা দেশের কথা চিন্তা করে না, ওনাদের কাছে ওনাদের স্বার্থ সবচেয়ে বড়। এই জন্য বাংলাদেশের গ্লোবাল ইমেজ ধ্বংস করার ক্ষেত্রে আপনার যে কোনো ধরনের প্রপাগান্ডা কিন্তু ওনারা ছড়াতে ওনারা কিন্তু একবারও আপনার ওনারা সেকেন্ড টাইম চিন্তা ভাবনা করবে না। আপনি যেটা বলছিলেন যে হিজ এক্সেলেন্সি আমাদের চিফ অ্যাডভাইজার, উনি যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমরা যেন 5ই আগস্টের পরে একটা ভালো বাংলাদেশ গড়তে পারি, সেই জন্য আমরা সবাই ইউনাইটেড। শুধু বাংলাদেশে না, আমরা বাইরেও যুক্তরাষ্ট্রে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে, মিডল ইস্টে, মালয়েশিয়া, সব জায়গায় আমরা সবাই বাংলাদেশিরা, আমরা সবাই এক। কে কোন ধর্মের, কে কোন জেলার, এটা আমাদের জন্য বড় ব্যাপার না। আমরা সবাই বাংলাদেশি এবং আমরা জাতি গঠনে আমরা একটা সংস্থাকে ভূমিকা রাখতে চাই। ইন্ডিয়ার একটা কোয়ার্টার থেকে কি প্রপাগান্ডা আসলো, বহির্বিশ্বে কি ধরনের প্রপাগান্ডা আসলো, আমার মনে হয় এগুলো আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না। বাট আমি এটাও বলবো যে আমরা জানি যে 5ই আগস্টের পর আমাদের পুলিশ ফোর্স অলমোস্ট আপনার ভ্যানিশ হয়ে গেছে। এটার কারণে
আইন শৃঙ্খলা বা সকল পরিস্থিতি কিছুটা অবনতি হয়তো না, সেটা কিন্তু আপনাকে বলি ডক্টর আদনান, সেই পরিস্থিতি আমরা 5 আগস্টের পরে হয়তো 2-4 দিন দেখেছি, দু একটা মব জাস্টিসের মতো ইনসিডেন্ট ঘটছে এবং আমরা চিন্ময় দাসকে গ্রেপ্তারের ঘটনা তখন একটু দেখেছি। কিন্তু এখন পরিবেশ কিন্তু সব জায়গায় মোটামুটি শান্ত এবং এই যে সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন কিন্তু একেবারেই ঐক্যবদ্ধ প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে এখন কিন্তু আর ওই ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশে কোথাও কিন্তু নেই। সেটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেমন বলেছেন সারাকুকে, আমিও বলেছি। কিন্তু তারপরে এই যে হঠাৎ করে ইউকে হাইকমিশন এরকম একটা ট্রাভেল অ্যালার্ট দিল, এটা কি শুধু রুটিন নাকি? এটা রুটিন, এটা সম্পূর্ণ রুটিন। আমি কিছু দিন আগে আমাদের আপনার ইউনাইটেড কিংডম ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে সাউথ এশিয়া বিষয়ের যে মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট, বাংলাদেশ ভিজিট করেছে। আপনি ওনারা যখন 5 আগস্টের পর ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, ওনারা ওই গভর্নমেন্টকে কিন্তু ওনারা সাপোর্ট করেছে। ইন্টারিম যুক্তরাজ্য বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে সম্পূর্ণ সাপোর্ট করেছে এবং এই কিছুদিন আগে এই জাস্ট ফিউ ডেজ আগে ক্যাথরিন ওয়েস্ট এমপি উনি কিন্তু মিনিস্টার, উনি কিন্তু বাংলাদেশ ভিজিট করেছে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যুক্তরাজ্য সবসময় পার্টনার। আপনি অল পার্লামেন্টারি কমিটি যে স্টেটমেন্টটা দিয়েছে, আমার বিশ্বাস যে এটার পিছনে একটা বড় ধরনের লবি আছে। আমি তাছাড়া অন্য কিছু এখানে দেখতে পাচ্ছি। জি, আমরা অবশ্যই এটা বোঝা যায় বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে এবং আন্তর্জাতিক মিডিয়া যে ধরনের প্রোপাগান্ডা চলছে, কিছু কিছু মিডিয়ায় তাদের প্রোপাগান্ডা দেখলেও বোঝা যায়। আমরা আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই। আমি আরেকটা পয়েন্ট বলবো। আমার সাথে আরেকজন সম্মানিত প্যানেলিস্ট যিনি আছে, ব্যারিস্টার সৈয়দ রহমান, বিলেতে খুবই পরিচিত একজন আইনজীবী। এই 5 আগস্টের জুলাইয়ের সময়টাতে উনি ব্যক্তিগতভাবে এবং ওনার কলিগ যারা আছে ওনারা কিন্তু খুব অ্যাক্টিভ ছিল যে বাংলাদেশে যা হচ্ছে এটা রাইট না। এবং আপনি জেনে খুশি হবেন যে প্রবাসে দল মত নির্বিশেষে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের অ্যাফিলিয়েশন নাই, আমরা প্রফেশনাল মানুষজন। এই জুলাইয়ের সময় যারা দল মত নির্বিশেষে, যারা কখনো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির সাথে কোনো অ্যাফিলিয়েশন নাই, সবাই কিন্তু একসাথে বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছিল সেটার বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়েছে যে দিস ইজ নট রাইট, যেভাবে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল। তো আমি মনে হয় যে সেই ঐক্যটাই আমাদের কালেকটিভ গোলের জন্য, সেই ঐক্যটাই আমরা ধরে রাখবো এবং সেই ঐক্যটা এখনো আছে। আমি সেটাই আবার রিএমফাসাইজ করতে চাচ্ছি। জি, সেই কথাটি আমরা বারবার বলতে চাচ্ছি বা আমাদের সরকারের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে, পররাষ্ট্র উপদেষ্টার তরফ থেকে বলার চেষ্টা করা হচ্ছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে এখনকার যে শান্ত পরিবেশ, পজিটিভ ইমেজ, এইটা তুলে ধরার জন্য এবং যারা প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশ বিরোধী তাদেরকে কাউন্টার করার জন্য প্রবাসীদের পক্ষ থেকে জনমত তৈরি করা, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলা, লেখালেখি করা বা ওই যে সমস্ত দেশে আপনারা আছেন সেই সব দেশের সরকারের কাছে এই বার্তাগুলো কনভে করার তো অবশ্যই দরকার আছে। যদি কনভে করা হতো তাহলে তো আসলে ইউকে গভর্নমেন্টের বা পার্লামেন্টে এরকম আলোচনা হতো না বা কয়েকজন পার্লামেন্ট মেম্বার এরকম বিবৃতিও দিত না বা এরকম ট্রাভেল অ্যালার্টও জারি করতো না। এটি আসলে পররাষ্ট্র উপদেষ্টা বলার চেষ্টা করছেন। এবং এই জনমত গঠনে আপনাদের কী ধরনের ভূমিকা আসলে বাংলাদেশের মানুষ আশা করতে পারে আপনাদের কাছে? আমাদের সকলের দায়িত্ব। আমরা প্রবাসী যারা আছি, আমরা প্রত্যেকেই আমাদের বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর। আমরা আমাদের জাতি গঠনে আমাদের প্রত্যেকেই একটা কনস্ট্রাকটিভ ভূমিকা রাখতে হবে। শুধু বাংলাদেশ আমার জন্য কি করতে পারলো, আমি বাংলাদেশের জন্য কি করতে পারলাম, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমরা প্রবাসী যারা আছি, কেউ যুক্তরাষ্ট্রে আছে, কেউ যুক্তরাজ্যে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, মিডল ইস্টে আছে, ইউরোপে আছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেসব দেশে আছে। আমাদের সকলের উচিত বাংলাদেশের ব্র্যান্ড ইমেজটাকে আরো ভালো কিভাবে আমরা করতে পারি সেই অনুযায়ী কাজ করে। আমরা যেন প্রবাসী সবাই যেন এক থাকতে পারি, ইউনাইটেড থাকতে পারি। আমরা বিভিন্ন ভাবে আমরা এই বিভিন্ন যে ওয়েস্টার্ন যেসব মিডিয়াগুলো আছে, আমাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমাদের বিভিন্ন
আপনার যে পার্লামেন্টারি কমিটি যেগুলো আছে সেই কমিটিগুলোর কাছে, মিডিয়াগুলোর কাছে, বিভিন্ন ইম্পর্টেন্ট সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর কাছে বাংলাদেশের সঠিক বাংলাদেশকে তুলে ধরা, এটা আমাদের একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি এবং এটা আমাদের সকলের করা উচিত এবং আমরা সেই অনুযায়ী কাজও করছি। অবশ্যই কাজ করছি, দলমত নির্বিশেষে, কোনো রাজনৈতিক দল না, কোনো কারণে যদি একটা ওয়েস্টার্ন মিডিয়াতে বা ওয়েস্টার্ন গভর্নমেন্ট বাংলাদেশকে নিয়ে একটা কথা বলে, নেগেটিভলি একটা কথা বলে, সেটা বাংলাদেশের যেই রাষ্ট্রের দায়িত্বে থাকা, জি আমরা বুঝতে পারছি ডক্টর পাভেল আদনান, আমরা সেই কাজ করব এবং করছি। পাভেল আদনান বুঝতে পারছি। ব্যারিস্টার রুম্মান আপনি আছেন নিশ্চয়ই, আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে আমরা একটু প্রসঙ্গের বাইরে গিয়ে একদম সংক্ষেপে বলবেন, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সেটি হচ্ছে শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিট কি ইদানিং খুব কঠিন করা হচ্ছে। শিক্ষার্থীদের এখানে প্রবাসী যারা শিক্ষার্থী আসছেন পার্টিকুলারলি বাংলাদেশ থেকে, তাদের জন্য আসলে ওয়ার্ক পারমিটটা আসলে ওইখানে কোনো রেস্ট্রিকশন নতুন করে আসলে আসছে না। আগের যেই নিয়মগুলো ছিল সেই নিয়মগুলোই আছে এখনো। আপনার যারা স্টাডি টাইম, টার্ম টাইমে তারা যখন তারা পড়ালেখা করছে তখন তারা এখনো 20 আওয়ার্স কাজ করতে পারবে যদি তারা ডিগ্রি এবং অ্যাবাভ লেভেলে তারা আসলে পড়ালেখা করে থাকেন। আর যে গ্রাজুয়েট যে ডিউটি আছে, যেটাকে অনেকেই আসলে জানেন যে PSW নামে, যদিও এটা পূর্ণ নাম ছিল, সেটা আগের মতোই আছে, এখানে কোনো পরিবর্তন আসলে নেই। তো ওয়ার্ক ভিসায় কিছু কিছু পরিবর্তন এসেছে, যেগুলো গত এই বছরের শুরুতে আসলে এসেছে। নতুন করে কোনো আসলে পরিবর্তন আসেনি এখন পর্যন্ত, এবং আগামী বছর কোনো পরিবর্তন আসবে কিনা এখনো আসলে সেই ধরনের কিছু শোনা যাচ্ছে না। হয়তো আমরা আশা করছি কিছু পদেরই হয়তো পরিবর্তন আসতে পারে, যেমন ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যে আপনার স্যালারি যে থ্রেশহোল্ডটি আছে, আমরা এক্সপেক্ট করছি সেই স্যালারি থ্রেশহোল্ডটি হয়তো একটু কমতে পারে, বাট এখনো সেই ধরনের আসলে কোনো পূর্বাভাস আমাদের কাছে আসেনি। ব্যারিস্টার রুম্মান আপনাকে ধন্যবাদ এবং ডক্টর আদনান পাভেল আপনাকে ধন্যবাদ। দুজনেই আপনাদের কাছে যে বিষয়টি জানতে চেয়েছে সেটি হচ্ছে যুক্তরাজ্য এবং বাংলাদেশের বর্তমান যে সাম্প্রতিক সম্পর্ক এবং অস্বস্তির যে জায়গাগুলো, সেগুলো আসলে কেন এবং কিভাবে সেগুলো দূর করা যায়, আপনারা চমৎকারভাবে বলেছেন। দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের দুই অতিথির আলাপ আলোচনা। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশ বিরোধী যে প্রোপাগান্ডা চলছে আন্তর্জাতিক বিশ্বে, বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লবিস্ট গ্রুপ সক্রিয় আছে, তারা বাংলাদেশ বিরোধী নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তো সেখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং বাংলাদেশের পজিটিভ ইমেজ তুলে ধরা যায়, সেই বিষয়গুলো আমাদের অতিথিরা বলেছেন। আগামী পর্বগুলো আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।